আসসালামু আলাইকুম। লার্ন উইথ শুভের সম্পূর্ণ একটি নতুন ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শুভ আলী। বর্তমানে অধ্যয়নরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বাংলা ব্যাকরণের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা বাংলা ব্যাকরণের সবথেকে সহজ টপিক, কিন্তু আমরা পড়তে শুরু করলে অসম্পূর্ণ অবস্থায় রেখে দিই এবং ভাবি অল্প কিছু মার্কসের জন্য কেন আমরা এত কষ্ট করব। যে টপিকটা আমরা বারবারই পড়ার চেষ্টা করি কিন্তু আমরা অসম্পূর্ণ অবস্থায় রেখে দিই। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন টপিকটার কথা বলছি। হ্যাঁ, আমি বাংলা ব্যাকরণের সেই সমাসের কথা বলছি। বাংলা ব্যাকরণের সমাস হলো সেই টপিক যে টপিকটা আমরা বারবার পড়া শুরু করি এবং মাঝপথে গিয়ে আমরা অসম্পূর্ণ অবস্থায় রেখে দিই এবং ভাবি যে অল্প কিছু মার্কসের জন্য কেন আমরা এত কষ্ট করব। এমনকি আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের যে স্যার আমাদের ক্লাস নিত বাংলা ব্যাকরণ, সেই স্যার আমাদের বলল যে সমাসকে একটু মজা করে বলতো ছমাস, অর্থাৎ 6 মাস। সমাস পড়তে লাগে নাকি 6 মাস। আসলেই কি তাই? উত্তর হবে না। কেননা কারণ বাংলা ব্যাকরণে অনেক টপিকস রয়েছে যে টপিকগুলা, যেমন সন্ধির কথা আমরা যদি বলি, ছোট্ট একটা শব্দকে ভেঙে আমরা অনেক বৃহৎ আকৃতি করি এবং অনেক রুলস থাকে। যে রুলসগুলো আমাদের বরাবর নিয়মের মধ্যে থেকে সেগুলো ফলো করতে হয়। কিন্তু সমাস হলো বাংলা ব্যাকরণের সেই টপিকটা যে টপিকটার মূল কাজ হলো অনেক বড় একটা বিষয়কে কি করে তোলা, ছোট করে দেখানো। সমাস কখনো কোনো কিছুকে বড় করে দেখায় না। সমাস সব সময় একটা বড় একটা বাক্যকে ছোট একটা পদে রূপান্তর করে দেয়। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, আচ্ছা আমাদের সমাজে তো কি আছে, অনেক প্রকার মাছি আছে না? অনেকগুলো মাছি আছে যে শুধু কানের কাছে এসে ভন ভন করে। অনেক প্রকার মাছি আসে যেগুলো কি করে, মধু সংগ্রহ করে। তো আজকে আমরা এমন এক প্রকার মাছি নিয়ে কথা বলবো যে মাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং মধু বা মৌ সংগ্রহ করে। তো আজকে আমরা কি এমন একটা কাকে নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলছি সেই মাছিকে নিয়ে যে মাছিটা কি করছে, মৌ সংগ্রহ করে যে মাছি, আমরা তাকে এক কথায় বলছি কি, মৌমাছি, তাই না? এই যে মৌ সংগ্রহ করে যে মাছি তাকে আমরা এক কথায় কি বলে ফেলছি, মৌমাছি। এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে কত বড় একটা বাক্য আছে না? এই যে একটা বাক্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ মিলে যে একটা বাক্য, সেই বাক্যকে আমরা ছোট্ট একটি পদে রূপান্তর করে ফেলতে পারতেছি খুব সহজেই। আর এই রূপান্তর করার যে মহান কাজটা করছে কে? সমাস। তাহলে বলো, সমাস কি কোনো কিছুকে বড় করে দেখায়, নাকি সমাস সকল বড় বিষয়কে কি করে তোলে, ছোট করে তোলে? তাহলে কি সমাস সহজ নাকি কঠিন? অবশ্যই সহজ, কারণ সমাস আমাদের কথা বলার যে ধরনটা এবং ভাষার যে মাধুর্যতা, সুন্দর এবং সরলতা বৃদ্ধি করে। এখন আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে সমাস কি কাজ করে, তাই না? তাহলে আমরা একটু চলো দেখে নিই সমাস কি কাজ করে। আচ্ছা, আমরা যে সেন্টেন্সটা তখন কি করলাম, সমাস নির্ণয় করলাম যে বাক্যটার, সেই বাক্যটা কি বললাম, মৌ সংগ্রহ করে যে মাছি, সেটাকে আমরা কি বলছি, মৌমাছি, তাই তো? এই যে পুরো একটা বাক্য, এই বাক্যকে এখানে কি পদে রূপান্তর করে দিছে না? কয়টা পদে রূপান্তর করছে? এক পদে না? সেজন্য সমাজের প্রধান কাজ কি, এক পদীকরণ। কথা কি ক্লিয়ার? এবং পরবর্তীতে আমরা যদি দেখি সমাস কি করছে, অনেক বড় একটা বাক্যকে রূপান্তরিত করে ছোট একটা বাক্যে পদে রূপান্তর করছে, মানে ছোট করছে, অনেক বড় একটা বিষয়কে কি করছে, ছোট করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি সমাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি, সংক্ষেপণ। এবং কি করছে, ভাষাকে আমাদের সুন্দর করে দিচ্ছে, ভাষার মাধুর্যতা বৃদ্ধি করছে। এখন মনে করো তুমি একটা ফুলের বাগানে গেছো বেড়াইতে, তো সেখানে গিয়ে তোমাকে একটা মৌমাছি কামড় দিয়েছে, ঠিক আছে? তো তুমি এমন বাসায় আসলা, বাসায় এসে তোমার বাবা মা তোমাকে জিজ্ঞাসা হাতে কি হয়েছে, কেন হাত ফুলে গেছে? তখন তুমি যদি বলতা যে কি, মৌ সংগ্রহ করে যে মাছি সেটা আমাকে কামড় দিয়েছে, বিষয়টা তখন কেমন হতো? আর তুমি যখন এসে বলতা যে আমাকে মৌমাছি কামড় দিয়েছে, তখন বিষয়টা কেমন হতো? অবশ্যই আমরা যখন মৌমাছি বলতেছি তখন কি করছে, আমাদের সময় বাঁচাচ্ছে, আমাদের ভাষাকে সুন্দর করে তুলছে এবং ভাষাকে অনেক সহজ
সরল এবং সাবলীল করে তুলছে এবং ভাষার কি করছে, মাধুর্যতাটা কি করছে, বৃদ্ধি করছে, তাই না? সেজন্য আমরা বলতে পারি যে মৌমাছি যে আমাদের সমাজ যে কাজগুলো করে থাকে, সমাজ তার প্রধান কাজ হচ্ছে একপদীকরণ করা, সংক্ষেপণ করা এবং ভাষাকে সুন্দর করে তোলা। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব কি সমাসের উপাদান নিয়ে। প্রতিটি জিনিসের তো কিছু না কিছু উপাদান থাকে, যেমন আমরা একটা যে মানুষ, আমাদের শরীরে অনেক উপাদান আছে না, হাত পা চোখ মুখ কান, এরকম প্রতিটি বিষয় জিনিসেরই কিন্তু এক একটা উপাদান থাকে। যেমন বাংলা ব্যাকরণে আমরা যে একটা বাক্য, সেই বাক্যে একাধিক পদের সমন্বয়ে কিন্তু একটা বাক্য হয়, অর্থাৎ বাক্যের ক্ষুদ্র অংশকে আমরা পদ বলে থাকি। ঠিক তেমনি ভাবে সমাসেরও আমাদের কিছু উপাদান রয়েছে, যে উপাদানগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, আজকে আমরা দেখছি যে মৌমাছি যে ছোট একটা শব্দ, সেই ছোট শব্দটাকে যখন আমরা বৃহৎ শব্দ ছিল, সেই বৃহৎ শব্দটা কি ছিল, বাক্যটা কি ছিল, মৌ সংগ্রহ করে যে মাছি। আচ্ছা, প্রথমত দেখো যে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা যে একটা বাক্য, এটা মানতে কি তোমাদের কোনো আপত্তি আছে? আপত্তি নাই। কেন নাই? কারণ এখানে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে কি, যে মৌ সংগ্রহ করছে যে মাছিটা, তাই তো? তো দেখো, আমরা এই বাক্যটার আমরা কি করেছি, এখানে সমাস নির্ণয় করছি, তাই তো? সমাস নির্ণয় করার পর মানে সমাস, আমরা যে বাক্যের সমাস নির্ণয় করি, অর্থাৎ এই যে বড় একটা বাক্যের যে সমাস নির্ণয় করছি, তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। তার মধ্যে সবচেয়ে নামগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ব্যাস বাক্য, একটা হচ্ছে কি ব্যাস বাক্য, একটি হচ্ছে বিগ্রহ বাক্য এবং আরেকটি হচ্ছে কি সমাস বাক্য। তাহলে আমরা কি বলে থাকছি, এই যে সেন্টেন্সটার বা যে বাক্যটার আমরা কি করেছি, সমাস নির্ণয় করেছি, বা যে বড় বাক্যটা রয়েছে আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে, সেই বড় বাক্যটাকে আমরা কি বলে থাকছি, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ছোটটাকে আমরা তাহলে কি বলবো, বা আমরা যে এক কথায় নিয়ে আসি, ছোট একটা পদে রূপান্তর করছি বা এক পদীকরণ যে শব্দটা করছি, সেই শব্দটাকে আমরা কি বলবো? সেই সব আচ্ছা, এখন দেখো, আমি একটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে ব্যাস বাক্য যে আমরা করলাম, তাই না? তো এই যে ব্যাস বাক্যে কি রয়েছে, একাধিক পদ রয়েছে না? এই যে দেখো, এখানে মৌ একটা কি পদ, সংগ্রহ কি একটা পদ, পরে একটা পদ, যে একটা পদ, মাসি একটা পদ, এখানে মোট 5টা পদ রয়েছে, তাই তো? তো এই 5টা যে পদ রয়েছে, অর্থাৎ ব্যাস বাক্যে যে পদগুলো থাকে, সেই পদগুলোকে বলা হয় সামস্যমান পদ। সেই পদগুলোকে কি বলা হয়, সামস্যমান পদ। আমি আবার বলছি, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সেই বাক্যে যে পদগুলা থাকে, প্রতিটি পদকে আলাদাভাবে কি বলা হয়, সামস্যমান পদ। এখানে মৌ একটা সামস্যমান পদ, সংগ্রহ একটি সামস্যমান পদ, করে একটি সামস্যমান পদ, যে একটা সামস্যমান পদ এবং মাছি একটি কি সামস্যমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের প্রতিটি পদ পৃথক পৃথক ভাবে আমরা তাকে কি বলছি, সমস্যমান পদ বলে থাকছি। তো আমরা প্রথমত কি জানলাম, এটা একটি ব্যাস বাক্য, এটা বুঝতে পারলাম, এবং প্রতিটি পদকে আমরা কি বললাম, সামস্যমান পদ বললাম। এবং আমরা সর্বোপরি যে পদ, ব্যাস বাক্য থেকে যে বাক্যটার আমরা সমাস নির্ণয় করছি, যে পদটার, তাকে আমরা কি বলছি দেখো। আচ্ছা, এটা কি, এটা একটা কি ব্যাস বাক্য না? এটা একটা কি ব্যাস বাক্য, বা এটা সমস্ত একটা বাক্যকে আমরা এখানে কি করছি, একটা পদে রূপান্তর করছি না? তো সমস্ত যে বাক্যটা রয়েছে, সেই বাক্যটাকে আমরা একটা পদে রূপান্তর করছি, অর্থাৎ সমস্ত বাক্য থেকে আমরা সমস্ত পদ তৈরি করে ফেলছি, তাই তো? সেই জন্য আমরা এই ছোট্ট যে শব্দটা থাকে, অর্থাৎ আমরা যে শব্দের ব্যাস বাক্য নির্ণয় করি, সেই শব্দটাকে বলা হয় সমস্ত পদ। তো যে পদ বা যে শব্দের আমরা কি করে থাকি, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য নির্ণয় করে থাকছি, সেই পদটাকে কি বলছি, সমস্ত পদ। কেন সমস্ত পদ? কারণ এই সমস্ত পদের মধ্যে যে পদটাকেই আমরা কি করে থাকি, সমস্ত একটা বাক্যে রূপান্তর করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে সমস্ত পদটা যে রয়েছে, এই সমস্ত পদকে আমরা চাইলে দুইটি ভাগে ভাগ করতে পারছি। যেমন এখানে কি শব্দটা আমরা বলেছি, মৌমাছি, তাই তো? তো মৌমাছির প্রথম দেখো, এখানে দুইটা অংশ রয়েছে, একটা কি মৌ, তার অর্থ কি মধু, এবং আরেকটা হচ্ছে কি মাছি, তাই তো? তো এই যে সমস্ত পদের যে প্রথম যে অংশটা থাকে, সেই প্রথম অংশটাকে আমরা কি বলে থাকি, পূর্বপদ।
সমস্ত পদের যে প্রথম অংশটা, এখানে দেখবা তুমি একটা জিনিস খেয়াল করবা, সমস্ত পদের প্রথম পদ এবং ব্যাস বাক্যের প্রথম পদ সবসময় সেম থাকবে। কি থাকবে? সমস্ত পদের প্রথম অংশ এবং ব্যাস বাক্যের প্রথম পদটি থাকবে সেম। তাহলে আমরা কি বলতে পারি? সমস্ত পদের যে প্রথম অংশটা রয়েছে তাকে আমরা কি বলে থাকছি? পূর্বপদ বলে থাকছি। এবং সমস্ত পদের যে পরবর্তী অংশ বা পরের অংশ থাকে তাকে আমরা কি বলছি? পরপদ বা উত্তরপদ। তাহলে কি বললাম? আবার বলি, সমস্ত পদের প্রথম অংশকে আমরা বলছি, সমস্ত পদের যে আমাদের প্রথমে যে আমাদের একটা সমস্ত পদ, এই সমস্ত পদের যে প্রথম অংশ বা আগের অংশ তাকে আমরা কি বলছি? পূর্বপদ। এবং পরের যে অংশটা রয়েছে তাকে আমরা কি বলছি? পরপদ বা উত্তরপদ। এইটুকু বিষয় থেকে কিন্তু আমাদের এমসিকিউ হয়ে থাকে। তুমি যদি বিগত সালের তোমার কাছে যে ব্যাকরণ বইটা রয়েছে সেই ব্যাকরণ বইটা বা অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা, এই সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্ত পদ এবং সামস্যমান পদ, পূর্বপদ এবং পরপদ, উত্তরপদ, এই টপিকগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়ে থাকছে। সেজন্য এই বিষয়টা খুব ভালোভাবে আমাদের আয়ত্তে রাখতে হবে। তো আমরা যদি বাংলা ব্যাকরণের কোনো একটা বিষয় বা যে কোনো টপিক্সের আমরা যে বিষয়ই শুরু না করতে চাই না কেন, তার যে বেসিকগুলো রয়েছে সেই বেসিকগুলো আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, যাতে করে সেই বিষয়ে যখন আমরা গভীরে ঢুকবো তাতে খুব সহজে আমরা বুঝতে পারি। তাহলে আমরা আজকের এই ক্লাসে যা যা বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো চলো আরেকবার আমরা কি করি? রিভাইজ দিই। তো দেখো, প্রথমত কি বললাম? আমাদের সমাজে রয়েছে অনেক প্রকার মাছি। তার মধ্যে এক প্রকার মাছি আছে যারা কি করে? মৌ সংগ্রহ করছে যে মাছি, সেই মাছিকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে মৌ সংগ্রহ করছে যে মাছি। তো এই যে মৌ সংগ্রহ করে মাছি, তাকে আমরা এক কথায় কি বলে ফেলছি? মৌমাছি। এই যে এই কাজটা, এই বৃহৎ একটি বাক্যকে আমরা একটি পদে রূপান্তর করে ফেলছি, সেই কাজটা করে থাকছে কে? আমাদের সমাস। তাহলে সমাসের প্রধান একটা কাজ কি? বৃহৎ একটা বাক্যকে কি করছে? এক পদে রূপান্তর করছে, অর্থাৎ কি করছে? একপদীকরণ করছে। বড় একটা বাক্যকে কি করছে? সংক্ষেপণ করছে এবং আমাদের ভাষার কে সুন্দর ও মাধুর্যতাপূর্ণ করে তুলছে, তাই তো? তো দেখো, আমরা যে পদের সমাস নির্ণয় করি তার যে বড় যে রূপটা রয়েছে, অর্থাৎ সেই রূপটাকে আমরা কি বলে থাকছি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্যে অবস্থিত প্রতিটি পদকে আমরা পৃথক পৃথক ভাবে কি বলে থাকছি? বলে থাকছি সামস্যমান পদ। তাহলে সামস্যমান পদ কোথায় থাকে? আমাদের ব্যাস বাক্যে থাকবে, বিগ্রহ বাক্যে বা সমাস বাক্যে। সমাস বাক্যে কি থাকবে? প্রতিটি যে পদ রয়েছে সেই পদগুলোকে আমরা বলে থাকছি সামস্যমান পদ। আশা করছি বুঝতে পারছো। এবং দেখো যে আমরা মৌমাছি, আমরা যে সমাসটা নির্ণয় করলাম মৌমাছি, সেই মৌমাছিতে আমরা যে এই মৌমাছিকে আমরা বলে থাকছি কি? সমস্ত পদ। কেন? কারণ এই সমস্ত বাক্যটাকে আমরা একটা পদে রূপান্তর করেছি, সেই জন্য আমরা তাকে কি বলে থাকছি? সমস্ত পদ। এবং সমস্ত পদের যে আমরা যদি দুইটা অংশে ভাগ করে থাকি, তাহলে দুটো অংশকে ভাগ করতে পারছি খুব সুন্দরভাবে। যেমন মৌমাছিকে আমরা খুব সহজে দুইটা অংশে ভাগ করছি, যেমন কি মৌ এবং অপরটি হচ্ছে মাছি। তো মৌ যে শব্দটা, যে পূর্বের অংশ, অর্থাৎ সমস্ত পদের যে পূর্বের অংশটা রয়েছে সেই পূর্বের অংশটাকে আমরা কি বলছি? বা আগের অংশটা রয়েছে তাকে আমরা বলছি পূর্বপদ, এবং পরের যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি কি? পরপদ বা উত্তরপদ। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছ এবং সমাস যে এভাবেও পড়া যায় তোমরা তা বুঝতে পেরেছো। আমি কেন বলেছি সমাস সহজ সেটা তোমরা আগামী ক্লাসে বুঝতে পারবা, যখন তোমরা আমাদের যে সমাস রিলেটেড সকল ক্লাসগুলো যখন সুন্দরভাবে শেষ করবা, তখন কনফিডেন্টলি বলতে পারবা, মানে তোমাকে যদি চোখে বেঁধে দেওয়া হয় এবং তোমাকে যদি শব্দটা বলবো, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটা কোন সমাস। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা সমাসের প্রকারভেদ এবং অর্থ দেখে বা সমাস যে শব্দটি দেখে অর্থ বুঝে কিভাবে সমাস নির্ণয় করা যায়, অর্থাৎ সমাস নির্ণয় যে ইজি ট্রিক্সটা রয়েছে সেই ট্রিক্সটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং আমাদের সাথে কানেক্টেড থাকো, সেই আশায় প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।